তো স্টুডেন্টস চলে আসছে আজকের ক্লাসে। তো লাস্ট দিন আমরা স্থিতিশক্তির ধারণা পেয়েছিলাম এবং সেখান থেকে তড়িৎ বিভবের ধারণা পেলাম, সংজ্ঞা জানলাম, কীভাবে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে আনতে কী কার্য করতে হয় তাকে কীভাবে স্থিতিশক্তি বলে এবং একক আধানের জন্য সেই কার্যকে আমরা সে বিভবে বলি। তো দেখি লাস্ট দিন আমরা জাস্ট কি জানলাম, ম্যাথামেটিক্যালি যদি দেখায় যে ডাব্লিউ কার্য ইকুয়াল টু কি বলেছিলাম, স্থিতিশক্তির পরিবর্তন ডাব্লিউ এ মাইনাস ইউ এ মাইনাস ইউ বি ইকুয়াল টু কি বললাম, ইন্টিগ্রেশন অফ মাইনাস এফ ই ডট ডিআর, তাই তো? তো এখান থেকে লিখেছিলাম এফ ইকুয়াল টু কিউ ই ভেক্টর ডট ডিআর, তাই তো? এবার আমি কি করেছিলাম, ডাব্লিউ বাই কিউ বা ইউ এ মাইনাস ইউ বি বাই কিউ ইকুয়াল টু ই ডট ডিআর, তাই না? মাইনাস ই ডট ডিআর। আর এই টার্মটাকে আমি কি বলেছিলাম, বিভব ভি এ মাইনাস ভিবি। এখানে আমি পয়েন্টটা লিখি বি টু এ, তাই তো? এটা আমার বেসিক ডেফিনেশন ছিল যে লাস্ট দিনের আমার জানানো যে বিভব পার্থক্য এ থেকে বি বিন্দুতে, বি থেকে ই বিন্দুতে কোনো বস্তুকে আনতে যে পরিমাণ একক আধানকে যে কৃতকার্য করতে হয় সেটাই যে বি টু এ ই ডট ডিআর। আমি এখানে বক্সের মধ্যে রাখলাম কারণ আজকে সময় একবার দরকার পড়বে, কারণ যদি ডেফিনেশন মনে না থাকে। আর কোনো বিন্দুতে জানতে গেলে কি বলেছিলাম, ভিকে আমি জিরো করবো, একটাকে জিরো করলেই তো ডেফিনেটলি আমি এই বিন্দুতে জেনে যাচ্ছি। তো জিরো কখন জিরো কীভাবে করতে পারি, সেক্ষেত্রে আমি বিকে ইনফিনিটি দিবে, তাহলে বি এ বিন্দুতে কি করতে পারি, এটাকে যদি বিকে যদি ইনফিনিটি করে দিই, মানে ইনফিনিটি থেকে অসীম দূরত্ব থেকে আনতে, তাহলে অসীম দূরত্বের বিভবটা ইন দ্য সেন্স স্থিতিশক্তি জিরো, ইন দ্য সেন্স আমার কার্য জিরো, কারণ ফোর্স জিরো থাকবে। কারণ অসীম দূরত্বে কোনো ইলেকট্রিক ফিল্ড এখানে যে চারদিকে, ওর ইলেকট্রিক ফিল্ডের রেঞ্জ কখনো অসীম দূরত্ব হবে না, মানে ওখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। তার জন্য এই পুরো ফোর্স যে মানে ইলেকট্রিক ফিল্ড টার্মটা ছিল, তার জন্য পুরো সব টার্মগুলোই জিরো হবে, মানে এই পয়েন্টের জন্য। তাহলে ভি এ ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাস অফ ইন্টিগ্রেশন ইনফিনিটি টু এ পয়েন্টে ই ডট ডিআর। ঠিক আছে, জাস্ট আমি একবার রিমাইন্ডার দেওয়ার জন্য লিখলাম। আরেকভাবে আমি বিভব পার্থক্যের এই যে ডেফিনেশনটা, এখান থেকে ডাব্লিউ ভি এ মাইনাস ভিবি ইন্টু কিউ, মানে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখলাম, কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। এই ডেফিনেশনটাও লিখে রাখলাম। বিভব পার্থক্যে বেশি দরকার পড়ে, কোনো বিন্দুতে যদি বিভব দরকার পড়ে সেক্ষেত্রে তাহলে এটা আমরা দেখব। তাহলে লাস্ট দিন আমাদের এতটুকু পর্যন্ত হয়েছিল। আজকে একটু এককের ব্যাপারটাও বলে দিই, তারপরে আসছি। একক কি, বিভবে এককগুলোতে ব্যাপার চলে আসছে। ঠিক আছে, ফার্স্ট এসআই এককের কথা বলছি, ভোল্ট। 1 ভোল্ট কথার অর্থ কি, যে আমি 1 কুলম্ব আধানকে, 1 ভোল্ট ইকুয়াল টু, আমি লিখে দিচ্ছি 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম্ব। কারণ আমাদের বিভব ইকুয়াল টু মানে কি, কৃতকার্য বাই আধান। তো এসআই এককের কৃতকার্যের ইউনিট হলো জুল, আর কুলম্বের এসআই ইউনিট হলো, চার্জের এসআই ইউনিট হলো কুলম্ব। তাহলে আমি এবার কিভাবে ই করবো, মানে 1 কুলম্ব আধানকে কোনো ইলেকট্রিক, মানে কোনো সোর্স চার্জের জন্য কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে, সেই পার্টিকুলার কোনো একটা বিন্দুতে আনতে আমার কত কৃতকার্য, যদি 1 জুল কৃতকার্য করতে হয়, তাহলে সেই পরিমাণ সে ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের জন্য বিভব যেটা হবে সেটাকে বলবো আমরা 1 ভোল্ট। আবার বলি, অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধানকে যদি একটা সোর্স চার্জের জন্য সৃষ্ট ইলেকট্রিক ফিল্ডে আনতে, বা সোর্স চার্জের থেকে আর দূরত্বে আনতে আমার যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে এই বিন্দুতে এই দূরত্ব থেকে, মানে এই সোর্স চার্জের থেকে এত দূরত্বে যে বিভবটা সৃষ্টি হবে সেই বিভবটার মান হচ্ছে 1 ভোল্ট। এটা হচ্ছে আমার এসআই ইউনিটে। আর সিজিএস ইউনিটে স্ট্যাট, যেমন ওখানে যদি কুলম্ব স্ট্যাট কুলম্ব, স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট মানে কি 1, এবার স্ট্যাট ভোল্টকে আমি যদি এটাকে লিখেছি 1 আর বাই 1 ইএসইউ, কারণ ইএসইউ হচ্ছে
তোমার সিজিএস ইউনিট, আর আর হচ্ছে আবার ওয়ার্কের সিজিএস ইউনিট, আর 1 ইউএসইউ হচ্ছে কুলম্ব আধানের সিজিএস ইউনিট। তো এই দুইয়ের মধ্যে একটা ভালো রিলেশন আছে। কিভাবে পাবো? ভোল্ট ইকুয়াল টু থেকে দেখি, ভোল্টকে আমি ভি হিসেবেই লিখছি, ঠিক আছে? ভি মানে সেই বিভবের ভি থেকে এই যে ভোল্ট লিখে যাবে 1 জুল। 1 জুলকে যদি আমি সিজিএস এ কনভার্ট করি 10⁷ আর, ঠিক আছে? আর ইউএসইউ কে যদি এই কুলম্বকে যদি ইউএসইউ তে কনভার্ট করি, হ্যাঁ, তাহলে কত পাবো? 3 × 10⁹ ইউএসইউ, তাই তো? এখানে কি পেলাম? আর। তো ইএসইউ বা আর এই টার্মটা কি? স্ট্যান্ড ভোল্ট। তাহলে ভি বা এখানে যদি আমি ভোল্ট হিসেবে লিখতে পারি ভি ইকুয়াল টু 10⁷ টা যদি নিচে কেটে যাবে তাহলে 10⁻⁻³ এটা কি আমার স্ট্যান্ড ভোল্ট। স্ট্যান্ড ভোল্ট। তাহলে একভাবে লিখতে পারি যে আমি 300 ভোল্ট, 300 কে এদিকে করে দেবো, ইকুয়াল টু এই অ্যাকচুয়ালি এখানে স্ট্যান্ড ভোল্টটা লিখবো না, R/ইএসইউ তে স্ট্যান্ড ভোল্ট না, 1/300 এখানে লিখবো স্ট্যান্ড ভোল্ট। তাহলে 300 ভোল্ট ইকুয়াল টু 1 স্ট্যান্ড ভোল্ট। বা অনেক সময় লেখা হয় 30 ভোল্টের বিভব ইকুয়াল টু 1, মানে 30 এর এসআই বিভব ইকুয়াল টু 1 সিজিএস বিভব, ঠিক আছে? ইএসইউ বিভব, এটাকে বলা হয় ইএসইউ বিভব। তাহলে 1 ইএসইউ বিভব এই পকটা আগে লিখছি ইকুয়াল টু 300, যদি বলতে 300 আবার সে আধানের 300 কুলম্বের বিভব বলতে পারি, বা 300 ভোল্ট, ঠিক আছে? এই হচ্ছে রিলেশন সিজিএস আর এসআই ইউনিট। আরেকটা ইলেকট্রন ভোল্ট এককে আছে, আমি দেখাচ্ছি কিভাবে ইলেকট্রন ভোল্টটা আসছে, ঠিক আছে? এই হচ্ছে এককের কাজ। আর যদি মাত্রার কথা বলো, মাত্রা আশা করি খুব সহজেই পারবে। জাস্ট ডেফিনিশন, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর বা ডেল ডেল ভিডিআর। এখান থেকে দেখতে বুঝতে পারছো যে ইলেকট্রিক ফিল্ডের যা মাত্রা তার সাথে ই এর ডিআর যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে সেক্ষেত্রে আমার ই এর মাত্রা পেয়ে যাবো, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি তাও। আবার ইলেকট্রিক ফিল্ডের মাত্রা কি? ফোর্সের মাত্রা ডিভাইডেড বাই কুলম্ব, এটা ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফোর্সের আমার মাত্রা কি? এম এল টি⁻⁻²। আর কিউ মানে কি? আমি বলেছিলাম এর আগে কারেন্ট আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়াল টু আইটি, আই ফর কারেন্টের অ্যাম্পিয়ার টাইম, এটা হচ্ছে ই এর মাত্রা। এবার ই এর মাত্রা এটা পেলাম, আর ই এর মাত্রার সাথে যখন আমি dr বা লেন্থ যদি মাল্টিপ্লাই করি তাহলে v এর মাত্রা পেয়ে গেলাম আমরা। এখানে কি পাচ্ছি? m l a⁻⁻1 t⁻⁻3 আর l যেহেতু dr এর জন্য l এসেছে তাহলে আলটিমেটলি l স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমার v এর মাত্রা, ঠিক আছে? তাহলে মাত্রাও ই করে দেবো, নিজেরাই করবে অবশ্যই। মাত্রা হোক ইউনিট গুলো জানা, কারণ ইউনিট গুলো একটা ডেটা থাকে, এগুলো আমরা মনে রাখতে হবে, ঠিক আছে? এই ইসের পরে আমি চলে আসছি এবার যে আরেকটা মাত্রা, আরেকটা এককের কথা যেটা বললাম ইলেকট্রন ভোল্ট, দেখি ওটা কিভাবে আসছে। তো ইলেকট্রন ভোল্টের এককে আসার আগেই জাস্ট একটা জিনিস বলি। সাপোজ ধরো এখানে একটা এই বরাবর আমার একটা সমান্তরাল, হ্যাঁ, সমান্তরাল একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? এটা ধরো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। সাপোজ কোনো একটা যদি ধনাত্মক আধান আসে, কোনো একটা ধনাত্মক আধান ধরো কিউ যদি আসে, তাহলে কি হবে? ঘটনাটা কিউটা কি হয়ে যাবে? ধনাত্মক আধান এই মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, হ্যাঁ, এটা আমার টেস্ট চার্জ, হ্যাঁ, এটা কি বললাম আমার টেস্ট চার্জ, একটা টেস্ট চার্জ। তো ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ড একটা সোর্স চার্জের জন্য সৃষ্টি হয়েছে, তো সোর্স চার্জে ডেফিনেটলি পজিশনটা এই সব দিকেই হবে, ঠিক আছে? এটা নিশ্চয়ই পজিটিভ সোর্সের কোনো একটা ইয়ে আছে, তার জন্য এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, তাই তো? বা এখানে নেগেটিভ সোর্স আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন রয়েছে। তো পজিটিভ যদি এই দিকে থাকে আর এখানে যদি ধনাত্মক কোনো আধান আনি তাহলে সেক্ষেত্রে পজিটিভে কি হবে? রিভার্সাল, তার মানে এ কোন দিকে যাবে? ইলেকট্রিক ফিল্ড বরাবরই যাবে। তাই আমাদের ডেফিনেশন বলে F ইকুয়াল টু কিউ ইনটু ই। তার মানে ডেফিনেটলি দুটোর এটার আগে কোনো পজিটিভ সাইন আছে, তার মানে ফোর্সের যা ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডেরও তার ডিরেকশন, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের যা ডিরেকশন ফোর্সের ডাইরেকশন।
তারও আরো ভালো কথা কি, ফোর্স মানে কি, যদি আধানের ভর হয় m আর যদি ত্বরণ হয় a, কারণ এদিকে আসলে ত্বরণ নিতে হবে। কেন ত্বরণ নিতে হবে? কারণ এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভবের পার্থক্য আছে। বা স্থিতিশক্তির কথা বলি, স্থিতিশক্তির পরিবর্তন যখন হচ্ছে, স্থিতিশক্তি অ্যাকচুয়ালি যদি ত্বরান্বিত হয় তার ডেফিনেটলি স্থিতিশক্তির হ্রাস হবে। কারণ স্থিতিশক্তির হ্রাস হলে সেই এনার্জিটা আরেকটা এনার্জিতে কনভার্ট হবে, গতিশক্তিতে কনভার্ট হবে। তো যেহেতু ত্বরণ হয়েছে তাহলে ডেফিনেটলি গতিশক্তি যদি আমি স্থির হিসেবে ছেড়ে দিই তাহলে গতিশক্তি প্রথমে ছিল 0, পরে গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার। তাহলে এখান থেকে দেখছি আপাতত যে এম এ ইকুয়াল টু কিউ ই, তাহলে ডেফিনেটলি ত্বরণ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে আমার কিউ ই বাই, তাই তো একটা ইজি একটা রিলেশন। এবার আছে যে যদি বলি এখনই যে বললাম যে যেহেতু আমি স্থির অবস্থায় ছেড়ে দিচ্ছি, একটা ভেলোসিটি লাভ করলাম, বি বেগ লাভ করলো, তাহলে সেক্ষেত্রে ওর গতিশক্তি কত হয়ে যাবে, হাফ এম ভি স্কয়ার। প্রথমে গতিশক্তি কত ছিল 0, পরিবর্তন কত হলো, মানে অ্যাকচুয়ালি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কি, কিসের পরিবর্তন, স্থিতিশক্তির পরিবর্তন। তো স্থিতিশক্তিকে কিভাবে লিখতে পারি, স্থিতিশক্তি পরিবর্তন মানে কি, কার্য, মানে এই টার্মটা তো লিখতে পারি, তাহলে কিউ ইনটু ভিএ মাইনাস ভিবি, তাই তো এই ডেফিনেশনটা, এই তো ডেফিনেশন আগের দিনে করা। তাহলে এই ভিএ মাইনাস ভিবিটাকে আমি ধরলাম ভি, ভিএ মাইনাস ভিবি বিভব পার্থক্যকে আমি ভোল্ট, তাই তো আমাদের যেমন ক্লাস 10 এ আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছিলাম ভোল্ট, ভি ইকুয়াল টু আইআর, সেটা বিভব পার্থক্যই ছিল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কিউ বড় হাতের ভি, ঠিক আছে। এই ভিটা কিন্তু বেগ বোঝাচ্ছে, হ্যাঁ এই ভিটা বেগ বোঝাচ্ছে, আর এটা বোঝাচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি একটা ভালো রিলেশন পেয়ে যাব এই জায়গাটা থেকে, যে আমার ভি কতটা বেগ লাভ করবে ইকুয়াল টু 2qv বাই 2qv বাই রুট ওভার r। এটাও আমি একটা রিলেশন পেয়ে গেলাম যে একটা আধানকে যদি আমি এখানে ছেড়ে দিই কত বেগ লাভ করবে পেয়ে গেলাম, কত ত্বরণ লাভ করবে সব পেয়ে গেলাম। সব ডিটেইলস কিন্তু আমি বিভিন্ন ভাবে, কখনো ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলেও পেতে পারি, যদি আমার বিভব দেওয়া থাকে সেক্ষেত্রেও পেয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস জানতে পারবো। এখন যদি নেগেটিভ আধান দেওয়া হয়, এগুলো সবাই ধনাত্মক আধানের জন্য বললাম, ঠিক আছে। এবার যদি নেগেটিভ দেওয়া হয়, মানে ঋণাত্মক আধানকে যদি রাখা হয়, ঠিক আছে, এবার এটা চেঞ্জ করছি, একইভাবে সিম্বলটা এখানে যদি মাইনাস কিউ দেওয়া হয় তাহলে কি হবে, কি বললাম, ধনাত্মকের, এটা তো ডেফিনেটলি আমি লিখে দিলাম ধনাত্মকের সোর্স, তাই তো, পজিটিভ সোর্স আছে ডেফিনেটলি বলে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন, বা এইদিকে নেগেটিভ সোর্স আছে। তো যদি ধরি এইদিকে পজিটিভ আছে তাহলে এ কোন দিকে ছুটবে, ডেফিনেটলি এই দিকে ছুটবে, তাই তো, আকর্ষণ হবে। তো এইদিকে ছুটবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোথায়, এইদিকে, আর ফোর্সের ডিরেকশন কত হবে, এইদিকে। তাহলে ইলেকট্রনের জন্য বা নেগেটিভলি চার্জ যেটা তার জন্য ফোর্সটা হবে এইদিকে। আমাদের ইকুয়েশনও তাই বলে যে F ইকুয়াল টু ঋণাত্মক আধান তাহলে মাইনাস কিউ, আলটিমেটলি এই যে মাইনাস ফ্যাক্টরটা থেকে যাচ্ছে, মানে ফোর্স যেদিকে হবে, মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে হবে ফোর্সের ডিরেকশন উল্টো দিকে হবে। সব সেম এক্সপ্রেশন, শুধু ভেক্টরিক্যালি যখন লিখবো ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস সাইন দিয়ে দেবো, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে ডেফিনেটলি আমি হাফ এম ভি স্কয়ারের ভি বের করেছিলাম, ভেলোসিটি নট, এটা বেগই বের করেছি, ভেলোসিটি টাইমস যদি বলে ফেলি তো বেগই বের করেছি, কারণ এখানে ডিরেকশনের বেগের কথা বলা হচ্ছে, হাফ এম ভি স্কয়ার গতিশক্তি, গতিশক্তি তো স্কেলার শক্তি, তাহলে ডেফিনেটলি সব জিনিস একই হবে, শুধু একটাই কথা মাথায় রাখতে হবে, যদি ডিরেকশন, ত্বরণের কথা বললাম, ফোর্সের কথা, ডিরেকশন গুলো উল্টো ডিরেকশনে হবে, কারণ নেগেটিভ দিলে ইলেকট্রিক ফিল্ড থেকে অপোজিটে যাবে, পজিটিভ দিলে ইলেকট্রিক ফিল্ডের দিকে, ঠিক আছে। এবার এই জায়গা থেকে আমি আরেকটা এককের কে স্থাপন করছি, আরেকটা এককে কি করে ধারণা হয়, সেই এককটা সবচেয়ে কার্যকর একক, সেটা হচ্ছে ইভি, ইলেকট্রন ভোল্ট। এই ইভিটা কি, একটা ইলেকট্রন ইনটু 1 ভোল্ট যদি আমি বলে থাকি, এভাবে করা হয়। তো কিরকম জিনিস, সাপোজ একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে ছেড়ে দিলাম। যদি 1 ভোল্ট বিভব পার্থক্য বুঝতে অসুবিধা হয়, সাপোজ এখানে একটা জিনিসের বিভব ছিল 1 ভোল্ট, ভোল্ট আমি বললাম আপনি একক, আর এখানে একটা জিনিস ছিল পয়েন্ট ছিল, এটার মধ্যে 0 ভোল্ট, তাহলে বিভব পার্থক্য কত, 1 - 0 মানে 0, বা এখানে ধরলাম আমি 2 ভোল্ট ধরলাম, যেভাবে আমাদের ব্যাটারি গুলো ব্যবহার হয়, এখানে 1 বললাম, তাহলে বিভব পার্থক্য কত, 2 - 1, আলটিমেটলি 1 ভোল্ট হলো। তাহলে বিভব পার্থক্য V ইকুয়াল টু কত হলো 1, তাই তো। আর 1 ভোল্ট বিভব পার্থক্য যদি একটা ইলেকট্রন ছেড়ে দিই,
ও যে গতি শক্তিটা লাভ করবে সেটাই হচ্ছে ইভি। ঠিক আছে, আমি একটু লিখে দিই ভালো করে, তাহলে বুঝে একদম সিম্পল থেকে সিম্পল ভাবে বুঝবো কিন্তু। হ্যাঁ, তাহলে ইভি মানে কি, যে একটি ইলেকট্রনকে যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিলে যে গতিশক্তি লাভ করবে, যে পরিমাণ গতিশক্তি লাভ করবে সেটা হচ্ছে 1 ভোল্ট। 1 ভোল্ট একটা ইলেকট্রনকে যদি আমি 1 বিভব মানে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে ছেড়ে দিই, একটা সার্টেন একটা এনার্জি দিবে, গতিশক্তি দিবে, সেই পার্টিকুলার গতিশক্তিকে বলছে 1 ভোল্ট। তাহলে কি, আমি যদি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু জুলে সম্পর্কে চাই, তাহলে কি লিখব 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻⁻90 ইনটু 1 এত জুল। তার মানে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত পেলাম, 1.6 × 10⁻90 জুল। দেখতে পাচ্ছ কত ছোট একক, জুলে এত ভালো, মানে ইন দ্য সেন্স একটা 1 ইলেকট্রন ভোল্ট 1.6 × 10⁻90 ইলেকট্রন ভোল্ট। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিলেশন। ঠিক আছে, আমি এই ডান দিকের গুলো সহজে কি করছি না, কারণ নতুন জিনিস জানা একদম। 1 ইলেকট্রন ভোল্ট এবং খুব ইউজফুল, মানে অ্যাকচুয়ালি এটাই কাজে লাগে যখন আমরা পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড অনেক জিনিসপত্র পড়বো। মানে এনার্জি তো খুব একটা বেশি হয় না, এত টার্মসে জুল তো নিয়ে বড় এনার্জি। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ অনেক গুণ ছোট, আর্কের থেকেও অনেক গুণ ছোট। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর একটা একক। তাহলে কি পেলাম, একটা ভোল্ট পেলাম, একটা আমরা স্ট্যাট ভোল্ট পেলাম, আর একটা ইলেকট্রন ভোল্ট পেলাম। ঠিক আছে, যেগুলো ইলেকট্রনের রেঞ্জে যেসব জিনিস আছে, পার্টিকুলার যেমন কোয়ান্টাম মেকানিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, যা যা জিনিস আছে সেক্ষেত্রে আমরা ইলেকট্রন ভোল্টটাই বেশি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এককের ব্যাপারটা হলো। এবার বিভব রিলেটেড কি আছে দেখি। তাহলে নেক্সট চলে আসি, আমরা বিভবের একটু রেফারেন্স পয়েন্ট সম্বন্ধে লাস্ট দিন 2-একটা কথা বলেছিলাম। তো রেফারেন্স পয়েন্ট জিনিসটা কি, যখনই আমরা কোনো অ্যাকচুয়ালি আমাদের বিভব পার্থক্যটাই বেশি কাজের থাকে, যেমন ডেফিনেশনে বারবার করে দেখতে পাচ্ছি এত বিভব পার্থক্যের মধ্য দিয়ে, তো বিভব পার্থক্যটা মেইনলি কাজে। কিন্তু যখন আমরা বিভব পার্থক্যটা মেজার করবো, তখন একটা যদি পয়েন্ট বাঁ দিকেরটা 0 হয়ে যায় তখন সুবিধা হবে। যেমন এই ক্ষেত্রে বললাম, আমরা ব্যাটারির ক্ষেত্রে কি বললাম, এখানে যদি 2 ভোল্টের ব্যাটারি বলি, আমি একটা প্রান্ত ধরলাম 2 আর একটা প্রান্ত ধরলাম 0, তাহলে বিভব পার্থক্য হচ্ছে 2। তাহলে এবার আমি বলতে পারি কারেন্ট ফ্লো হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। যাই হোক, আমি উচ্চ বিভব নিম্ন বিভবের কথা আসিনি, পরে আসছি। তো সেক্ষেত্রে তাহলে আমার একটা পয়েন্ট নিতে হবে যেখান থেকে আমি 0 ধরতে পারবো বিভবটা। তাহলে 0 কার কার ক্ষেত্রে ধরতে পারি, তো বিভব যখন 0 করবো, 0 করবো, 0 বিভব যখন 0 করবো, কার ক্ষেত্রে করবো, নাম্বার 1 হচ্ছে যখন আমি ইনফিনিটি দূরত্ব মানে অসীম কোনো দূরত্বের কথা বলবো, তখন তো ডেফিনেটলি 0 হবেই। হ্যাঁ, সেকেন্ড একটা পয়েন্ট ধরো, যেমন পৃথিবীর রেসপেক্ট, তাহলে ভূপৃষ্ঠ, যেটা আমরা আর্থিং করে ফেলি। হ্যাঁ, কারেন্ট বাড়িতে প্রত্যেকের আর্থিং আমরা করে ফেলি, এক্সেস যদি চার্জ থাকে সে ফ্লো হয়ে যায়, গ্রাউন্ড দিয়ে নিয়ে যায়। তো পৃথিবীর ক্ষেত্রে আমরা ধরে ফেলি যে পৃথিবীর বিভব 0। এবার এই কথাটা বলি, এটাকে আমরা কিন্তু ধরি, অ্যাকচুয়ালি কিন্তু নয়, কারণ পৃথিবী কিন্তু নিউট্রাল। কারণ বিভবে যদি এটা দেখি, v = q/4πε0, তো আইদার কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছিল না বা কোনো চার্জ ছিল না কিউ, কিন্তু যেহেতু পৃথিবী মানে আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে পৃথিবীর বিভব 0, এটা কনসেপ্ট আমি বলছি কেন, কিন্তু তার মানে এমন নয় যে আধান 0, ডেফিনেটলি একটা আধান আছে। ঠিক আছে, পরবর্তীতেও জানবো আমরা। কিন্তু তাহলে পৃথিবীর বিভবটা কেন 0 ধরছি, সাপোজ আমি যদি, কারণ পৃথিবীর বিভবটা কনস্ট্যান্ট থাকে আমি বলে দিচ্ছি, সাপোজ আমাদের সমুদ্রে এত জল আছে, সাপোজ যদি আমি কোনো বৃষ্টি পড়লো বা প্রচুর জল যদি কোথাও ট্রান্সফার করে দিই, তাহলে সমুদ্রের তলে কোনো পরিবর্তন হচ্ছে, তো তলটাকে যদি আমি বিভব বলি, তাহলে এক্ষেত্রেও পৃথিবীতে আধান দিই আর না দিই, এত হিউজ পৃথিবীতে, প্রথম কথা হচ্ছে গুড কন্ডাক্টর, ঠিক আছে, প্রথম কথা ভালো পরিবাহী, আর দ্বিতীয় কথা হচ্ছে এত হিউজ বিশাল বড় আমাদের ভূপৃষ্ঠ, তার মধ্যে কোনো আধান দিই কি না দিই তার বিভবের কোনো পরিবর্তন হচ্ছে না। তো বিভবের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা সবসময় বিভব পার্থক্যটা মেজার করি, একটা পয়েন্টকে আমি 0 ধরতেই পারি। তার জন্য কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে পৃথিবীর ক্ষেত্রে আমরা বিভব ধরি 0।
শূন্য। কারণটা বোঝা গেল, যে কারণটাই হচ্ছে এই অসীম আধারের মতো কাজ করে। এর মধ্যে দিয়ে কিছু আধান তুলে নিলাম, আধান দিয়ে দিলাম, ওর বিভবের কোনো পার্থক্য মানে বিভবের কোনো চেঞ্জ হয়, বিভবটা কনস্ট্যান্ট। আমি লিখে দিচ্ছি এমনি মনে রাখার জন্য যে ভিটা কিন্তু এক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট এই টার্মটা আমি জিরো হিসেবে ধরে নিই। তো এই হচ্ছে আমার পৃথিবীর ক্ষেত্রে। মানে পৃথিবীর ক্ষেত্রে সাপোজ আমার কি ঘটনাটা ঘটে, আমি ছোট্ট করে বলেছি। সাপোজ এটা একটা আমার ধনাত্মক আহিত একটা গোলক আছে, গোলককে একটা অন্তরিত স্ট্যান্ডের মধ্যে রাখলাম, ঠিক আছে। তো এখন যদি কোনো তার দিয়ে ভূমি সংলগ্ন করে দিই, ঠিক আছে, ভূমি সংলগ্ন, এটা সাপোজ ভূমি আছে এখানে, আমি সাপোজ যদি তারটাকে করি তাহলে কি ঘটনাটা ঘটবে। এবার দেখো পৃথিবী কি বলেছি, বিভব ভি ইকুয়াল টু 0, এটার বিভব কত, ভি ইকুয়াল টু কিউ বাই 4 কিছু একটা হয়ে আছে। তো ডেফিনেটলি একটা পজিটিভ কিছু রাশি আছে, ভি ইকুয়াল টু পজিটিভ কিছু আছে, তাই তো। তো তাহলে কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব, ঠিক আছে। উচ্চ বিভব মানে হচ্ছে ডেফিনেটলি যার মান বেশি সেটা হচ্ছে উচ্চ, যার মান নিম্ন সেটা কম সেটা, ডেফিনেটলি এটা পজিটিভ রাশি, এটা জিরো, তাহলে ডেফিনেটলি এটা উচ্চ বিভব। তাহলে এটা কি বলবো আমরা, উচ্চ বিভব, আর এটাকে বলবো আমরা নিম্ন বিভব, তাই তো। এবার উচ্চ আর নিম্ন বিভব যদি বলি, তাহলে যখনই আমি তারটা কানেক্ট করলাম তাহলে কি ঘটনা ঘটবে, উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে কিসের ফ্লো হবে, কারেন্টের ফ্লো হবে। পোটেনশিয়াল জিনিসটা দেখো আমার বোঝা যাচ্ছে যে আমাদের যখন তাপমাত্রার পার্থক্য থাকে তখন কিসের ফ্লো হয়, হিটের ফ্লো হয়, তাই না। তাপমাত্রার যদি পার্থক্য থাকে তাহলে কিসের ফ্লো হয়, হিটের ফ্লো হয়। তলের যদি পার্থক্য থাকে তাহলে কিসের ফ্লো হয়, জলের ফ্লো হয় বা তরলের ফ্লো হয়। তাহলে এইখানে বিভবের যদি পার্থক্য থাকে, তাহলে বিভবের পার্থক্য থাকে তাহলে কিসের ফ্লো হয়, কারেন্ট। তাহলে আমরা এখন বিভব টার্মটাকে আরো ভালো করে বুঝতে শিখেছি, যে বিভব টার্মটা কিন্তু খুব ফান্ডামেন্টাল একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। কেন, কারণ বিভব মানে কারেন্টটা ফ্লো কেন হচ্ছে, আমরা যে পরবর্তীকালে কারেন্ট ইলেকট্রিসিটিতে পুরো কারেন্ট সবসময়, তো কারেন্টের ফ্লোটা কেন হচ্ছে, তাহলে তার কারণটা যে বিভবে যদি কোনো পার্থক্য থাকে তাহলে যেটা ফ্লো হচ্ছে তার মানে কারেন্টটা ফ্লো হচ্ছে তার কারণটাই হচ্ছে বিভবের পার্থক্যের জন্য। এটা হচ্ছে বিভবের কিন্তু আরো ইন জেনারেল ফিজিক্যাল সিগনিফিকেন্স একটা, কেন একটা বিভব, তাহলে কারেন্টটা কি হচ্ছে এই দিক থেকে এই দিকে ফ্লো হচ্ছে। এবার একটা কথা বলি, যদি ইলেকট্রনের কনসিডারেশন দেখা যায়, তো এটা কারেন্ট ফ্লো হওয়াটাকে বলি আমরা পজিটিভ চার্জ বা পজিটিভ আধান, ধনাত্মক আধানের ফ্লো। কারণ এখানে তো পজিটিভ পজিটিভ মানে পজিটিভ এর রেসপেক্টে বলা হচ্ছে, তাই তো। তো ধনাত্মক আধানের ফ্লো, তো ধনাত্মক আধানের কনসেপ্ট আমরা ক্লিয়ার হবে, কারণ আমরা ইলেকট্রনের ফ্লো বলতেই আমরা কারেন্টকে বোঝাই, তাই না। কারণ আমরা আধান ওরকম দেখলে আমরা ইলেকট্রনকে ফ্লো করি, কারণ ওটাই মোবাইল মুভ করে। তাহলে ইলেকট্রনের ফ্লোটা তাহলে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, ইলেকট্রনের ফ্লো। এবার আমি এবার ইলেকট্রনের কনসেপ্টে দেখি, ইলেকট্রনের এখানে কি ছিল, ঘাটতি, আর এখানে কি ছিল, প্লাস মাইনাস এর নিউট্রাল, জিরো হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের কনসেপ্টে ইলেকট্রন কিন্তু এখানে ইলেকট্রনের কনসেপ্টে এখানে মাইনাসে আছে, কিন্তু ইলেকট্রনের কিন্তু এখানে কমতি আছে, বাট এখানে জিরো আছে। এবার আমি তাহলে কি দেখবো, এখানে জিরো, তাহলে এই রাশিটা বড়, এই রাশিটা ছোট। তাহলে এই ক্ষেত্রে কি হলো, যে এবার ইলেকট্রন কার কাছে বেশি আছে, এর কাছে বেশি আছে, তাহলে ইলেকট্রনটা বেশি থেকে কমের দিকে। অ্যাকচুয়ালি নেচারেরই ফান্ডামেন্টাল ল হলো বেশি থেকে কমের দিকে যাও। তাহলে ইলেকট্রন কিন্তু কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, ইলেকট্রন কিন্তু এই দিকে তাহলে কারেন্টের ফ্লো হয়েছে, ঠিক উল্টো দিকে হবে ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রন। তাহলে আমি কি বলবো, যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, ঠিক আছে, উচ্চ থেকে নিম্ন বিভবে কার ফ্লো হয়, কারেন্টের ফ্লো হবে, তাই তো। আর নিম্ন থেকে উচ্চ বিভবে, নিম্ন থেকে উচ্চ বিভবে কার ফ্লো হবে, ইলেকট্রনের ফ্লো হবে। এর আগে হয়তো টুকটাক একটু জানতেন যে কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন মানে ইলেকট্রন যেদিকে যায় কারেন্টের উল্টো দিকে ফ্লো হয়। এখন কিন্তু রিজনটা বোঝা গেল, কারেন্ট মানে এইদিকে যে পজিটিভ আমরা কাজে কারেন্টের ফ্লোটা এই যে ধনাত্মক আধানের ফ্লো ধরে, আর ইলেকট্রন তো ঋণাত্মক, তো ইলেকট্রনের ফ্লো হচ্ছে উল্টো দিকে। তাহলে বোঝা গেল। এটা কিন্তু কনফিউজ যাতে না করা হও সেই জন্য আমি লিখে দিলাম যে উচ্চ দিকে কারেন্টের ফ্লো মানে কিসের ফ্লো হলে মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রত্যেকটা যে ফ্লো সেটা কিন্তু কারেন্টের ফ্লো। ইলেকট্রনের ক্ষেত্রে কি বলছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, মানে এটা যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। একইভাবে যদি এটা নেগেটিভলি চার্জ করতাম তাহলে আমি জাস্ট আমি
দেখিয়ে দিচ্ছি, যে নেগেটিভলি চার্জ করতাম তাহলে কি হচ্ছে, ভি ইকুয়াল টু 0 ছিল আর ভি ইকুয়াল টু এখানে নেগেটিভ ছিল। তাহলে উচ্চ বিভব কে হলো, এখানে এখানে মাইনাস কিছু আছে কিন্তু 0 আছে, ডেফিনেটলি উচ্চ বিভব। তাহলে আবার কি হবে, কারেন্টের ফ্লো এই দিক থেকে এইদিকে হবে, কারেন্ট এইদিকে ফ্লো করবে, কারেন্টকে আই হিসেবে লিখছি, আই এইদিকে ফ্লো করবে। ইলেকট্রন দেখো এইদিকে বাড়তি আছে, এদিকে কমতি আছে, তাহলে ইলেকট্রন এই দিক থেকে এইদিকে ফ্লো করবে, তাই তো। ইলেকট্রনের ফ্লো এইদিকে হচ্ছে, কারেন্টের ফ্লো এইদিকে হবে। এটা হচ্ছে যখন আমরা এটা নেগেটিভলি চার্জ করবো, এটা যখন ঋণাত্মক আধানে আহিত করবো এই গোলকটাকে, ধনাত্মক আধানে করবো তখন এই কেস। একইভাবে সেম জিনিস উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, উচ্চ থেকে নিম্ন বিভবে কারেন্টের ফ্লো হবে আর নিম্ন থেকে উচ্চ বিভবে আমার ইলেকট্রনের ফ্লো হবে। ওকে, তাহলে এটা আবার নেক্সট একটা টপিকে চলে যায়। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে সমবিভব তল। এই সমবিভব তল কি জিনিস, সমবিভব তল ইংরেজিতে বলবো আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস। ইংলিশ টার্মগুলো বলে দিই কারণ প্রচুর এক্সামে, কম্পিটিটিভ এক্সামে কিন্তু ইংলিশ টার্মেই থাকবে, ঠিক আছে। তো প্যারালালি আমরা জানবো ইংলিশ টার্মগুলো। তো সমবিভব তল নামটাই অনেকটা অর্থ বহন করছে, যে সমান বিভব একটা তল থাকবে যার প্রত্যেকটা বিন্দুতে বিভবটা সমান হবে। কিরকম, সাপোজ যদি এখানে ধরি আমি একটা ধনাত্মক আধান রেখে দিয়েছি, তাহলে এই ধনাত্মক আধান থেকে এখানে একটা দূরত্ব নিলাম আর, সেম দূরত্ব নিলাম আর, ঠিক আছে। এবার প্রত্যেকটা আর দূরত্বের জন্য আমার ফর্মুলা কি, যে বি ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর। তার মানে কি, প্রত্যেকটা আর দূরত্বের বিভবের মান কিন্তু সমান, এখানে 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 সবগুলো বিভবের মান সমান, তাই তো। তার মানে কি, একটা এই আধানকে ঘিরে যা আমি গোলক কল্পনা করতে পারবো, প্রত্যেক যটা আমি গোলক কল্পনা করতে পারি সমকেন্দ্রিক। আমি যদি আরটা যদি আবার এখানে আর ব্যাসার্ধ ধরেছিলাম, এখানে আর1 ব্যাসার্ধ ধরলাম, তো এই যে গোলক যতগুলো কল্পনা করতে পারবো, যে যতগুলো গোলকের যে তলগুলো হয় প্রত্যেকটা তলে, এই তলের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমানই হয়, তাই না। কারণ ফর্মুলা তাই বলছে, এই গোলকের জন্য প্রত্যেকটা বিন্দুতে একটা ফিক্স মান আছে, এই গোলকের জন্য আলাদা মান আছে বাট ফিক্স মান আছে, মানে এটার থেকে ডিফারেন্ট, মানে এটার মান যদি v1 হয় প্রত্যেকটারই v1 মান হয়, এই প্রত্যেকটা বিন্দুতে এই বিভবের মান হয় v1, এই প্রত্যেকটা বিন্দুতে v2, আরেকটা যদি গোলক হয় প্রত্যেকটা বিন্দুতে v3। তাহলে এই যে প্রত্যেকটা তলকে বলবো আমরা সমবিভব তল। তাহলে বোঝা গেল সমবিভব তল বলে একটা জিনিসের আমরা সবসময় অঙ্কন করে নিতে পারি। এবার সমবিভব তল কেমন চেহারা হয় একটু পরে দেখছি, আগে সমবিভব তলের বেসিক জানি, কনসেপ্টটা জানি, কিভাবে সমবিভব তল কাজ করবে এবং আরো কিছু কিছু প্রপার্টি আছে সমবিভব তলে। যেমন যদি বলি সমবিভব তল, তাহলে ক্ষেত্রে তাহলে W ইকুয়াল টু, এই যে আমার ফর্মুলা, Q ইন্টু VA মাইনাস VB। সাপোজ এটা একটা সমবিভব তল, এই একটা সমবিভব তল অঙ্কন করলাম, ঠিক আছে, একটা সমবিভব তল। তাহলে এখানে ধরলাম একটা বিন্দু আছে A আর এখানে বিন্দু আছে একটা B, ঠিক আছে। তাহলে আমি সাপোজ বললাম A থেকে B বিন্দুতে আমি একটা আধানকে নিয়ে যাব, একটা আধানকে আমি A থেকে B বিন্দুতে নিয়ে যাব, তাহলে আমার কার্য কত করতে হবে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে যে বিভবের যে পার্থক্য হবে ইনটু আধান, কিউ আধানকে আমি এই বিন্দু থেকে B বিন্দুতে নিয়ে যাব, তাহলে কতটা হচ্ছে দেখি, তাহলে কিউ ইনটু, কিন্তু বলছে এই পয়েন্টের বিভব VA এই পয়েন্টে VB, কিন্তু সমবিভব তলের জন্য VA ইকুয়াল টু, সমবিভব তলের জন্য VA ইকুয়াল টু হচ্ছে আমার আবার VB, তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে, কিউ ইনটু 0, তাহলে আলটিমেটলি 0। তাহলে ফার্স্ট পয়েন্ট পেলাম সমবিভব তলের ক্ষেত্রে, নোট করে নাও ভালো করে, সমবিভব তলের ক্ষেত্রে আমার কোন বিন্দু আধানকে একটা সমবিভব তলের এক বিন্দু থেকে আরেক বিন্দু যে কোনো জায়গায় আমি যেতে পারি, একটা বিন্দু তলের মধ্যে, কিন্তু হ্যাঁ তলের মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, তাই তো। কেন, কারণ এই যে এই ডেফিনিশন থেকে পেয়ে গেলাম, কেন কোনো কার্য করতে হয় না, ঠিক আছে। তাহলে এবার আবার সেকেন্ড একটা পোরশনে চলে আসি, সেকেন্ড আরেকটা এই সমবিভব তলের বি থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এটা বোঝা গেল কেন হলো, কারণটা হচ্ছে যেহেতু বিভবগুলো সমান, কারণ VA ইকুয়াল টু VB, প্রত্যেকটা VA ইকুয়াল টু VB ইকুয়াল টু BC ইকুয়াল টু BD, যতগুলো পয়েন্ট ABCD যতগুলো পয়েন্ট আছে আমার কোনো বিন্দুতে আমার নিয়ে যেতে কার্য করতে হয় না। সেকেন্ড, যদি কার্য না করতে হয় তাহলে আমার কার্যের ডেফিনেশন কি, এই যে এখান থেকে পেয়ে যাবো W ইকুয়াল টু, কার্যের ডেফিনেশন কি, ইন্টিগ্রেশন অফ মাইনাস কিউ ই ডট dr। তো কার্যই যদি না করতে হয় তাহলে আমি এটা ইকুয়াল টু 0 লিখবো, তাই না, W ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, তার মানে আলটিমেটলি Q
কিউ তো নট ইকুয়াল টু জিরো, ডেফিনেটলি কিউ তো জিরো না, একটা আধান নিয়েছি, আধানকেই তো আমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে, তাহলে আমার আলটিমেটলি কি ই ডট ডিআর ইকুয়াল টু হচ্ছে আমার জিরো। ই ডট ডিআর কখন জিরো হবে? আইদার ইলেকট্রিক ফিল্ড নেই, ইলেকট্রিক ফিল্ড তো ডেফিনেটলি বলেইছি আমি ইলেকট্রিক ফিল্ডেরই কথা, কারণ একটা সেন্টারে আমার একটা ইলেকট্রিক ফিল্ড ছিলই, ধরলাম কোনো একটা স্ফিয়ারে, তার উপরের তলে আমি কোনো একটা আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যাচ্ছি, তো ইলেকট্রিক ফিল্ড তো ডেফিনেটলি ছিলই। তাহলে আমার ডিসটেন্স ডিআর মানে কতটা আমি ডিসপ্লেস করাচ্ছি, ডিসপ্লেসও করিয়েছি, কারণ কার্য করতে গেলে আমাকে স্মরণ করতে হবে, স্মরণ না হলে তো কার্য হবেই না, তাহলে ডেফিনেটলি এটাও জিরো না, ডেফিনেটলি এটাও জিরো। তাহলে এই ফ্যাক্টরটা ই ডট ডিআর, এই ফ্যাক্টরটা জিরো কখন হবে? যখন ই ডট ই ভেক্টর এর মড ডট ডি ভেক্টর এর মড cos থিটা, এই পুরো টার্মটা জিরো, এই পুরো টার্ম এটা জিরো না, এটা জিরো, তাহলে ডেফিনেটলি cos থিটা জিরো। তো cos থিটা জিরো কখন হবে? cos যখন 90 ডিগ্রি হবে। তাহলে আলটিমেটলি কি आंसर পেলাম? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। সেকেন্ড পয়েন্ট লিখে ফেলো। সেকেন্ড পয়েন্ট কি? যে এই সমবিভব তল সর্বদাই, সমবিভব তল, এই যে সমবিভব তলের মধ্যে আমি স্মরণ ঘটাচ্ছি, তাই না? তাহলে সমবিভব তলটা সর্বদাই, এই যে সব যদি এটা তল ধরি, সর্বদাই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সাথে লম্বভাবে অবস্থিত। ই ডট ডিআর এর অ্যাঙ্গেল মানে ই জিরো, তার অর্থই হলো যে cos থিটা মানে থিটার ভ্যালু আমার 90 ডিগ্রি, তার মানে হচ্ছে এটা যদি তল হয়, সাপোজ আমার বোর্ডটা যদি তল হয়, তাহলে বোর্ডের থেকে লম্ব দিকে, আইদার এদিকে ওদিকে, লম্ব দিকে, তাহলে লম্ব দিকে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড সর্বদাই সমবিভব তলের লম্ব ভাবেই থাকে। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র দিক সর্বদাই সমবিভব তলের লম্বাভিমুখী হয়। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট তাহলে লিখে নাও, তড়িৎ ক্ষেত্র সর্বদাই তড়িৎ সমবিভব তলের লম্বাভিমুখী হয়। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো কোনো কার্য করতে হবে না, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার এটা সবসময় সমবিভব তলের লম্বাভিমুখী হয় ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে নোট ডাউন করো, কারণ পরীক্ষা খুব আছে, কারণ সমবিভব তলের ক্ষেত্রে দেখাও যে ইলেকট্রিক ফিল্ড সর্বদাই বা তড়িৎ ক্ষেত্র সর্বদাই সমবিভব তলের লম্বাভিমুখী হয়। ঠিক আছে, এটাতে তাহলে আর কোনো ডাউট থাকবে না। নেক্সট আয়ত পরিবাহীর ক্ষেত্রে বলছি। ঠিক আছে, নেক্সট একটা পরিবাহীর ক্ষেত্রে ভেবে দেখি কি রকম হতে পারে। একটা যে আহিত কোনো পরিবাহী হয়, মানে একটা কন্ডাক্টর সে কিন্তু চার্জড, তাহলে তার ক্ষেত্রে কি ব্যাপারটা হয় দেখি। তো যদি আহিত কোনো পরিবাহী হয়, সাপোজ একটা পরিবাহী হয়েছে, এটা আহিত আছে, আধান কোথায় থাকে? পৃষ্ঠেই থাকে। ফাঁপা হোক আর নিরেট হোক আমার জেনে লাভ নেই, পরিবাহীর ক্ষেত্রে আধান কিন্তু যাই আধান দেবো ওর পৃষ্ঠ তলেই থাকবে। তো আমরা একটা জিনিস পেয়েছিলাম, দেখো এর আগে আমার ক্লাসগুলোতে বলা আছে যে এর একটা আহিত পরিবাহীর ক্ষেত্রে নিকটতম বিন্দুতে ই কত হয়? সিগমা বাই এপসাইলন নট এন ক্যাপ। বলেছিলাম এন ক্যাপ কথার অর্থ কি? যদি ক্ষুদ্র একটা সারফেস কল্পনা করি, এই সারফেসের লম্বাভিমুখী হয়, এই সারফেসের লম্বাভিমুখী হয়, তার মানে আবার সেই একই গল্পটা চলে এলো যে এই ক্ষেত্রে আমি লিখতে পারবো যে ই ডট ডিআর ইকুয়াল টু 0 এই আহিত পরিবাহীর ক্ষেত্রে। তাহলে আহিত পরিবাহীর ক্ষেত্রে কেন ই ডট ডিআর ইকুয়াল টু 0 লিখে দেবো? কারণ হচ্ছে এই তো আমরা এর আগেও বলেছিলাম যে এই তলে যেটা ক্ষুদ্র তল যদি ডিএস কল্পনা করি, তার লম্ব ভাবে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মানে ইলেকট্রিক ফিল্ড নির্গত হয়, মানে ডিরেকশনটা অলওয়েজ লম্ব ভাবেই হয়। ঠিক আছে, কারণ যদি না মানে কেন আরো ভালো করে জানতে হবে, ভিডিওটা কিন্তু দেখে নিও ভালো করে, আমি তো এক্সপ্লেইন করেছি যে কেন লম্বাভিমুখী হয়। ঠিক আছে, আর ওটা নিয়ে আসছি না। তাহলে ই ডট ডিআর যদি 0 হয়, তাহলে আমার আবার সেই ডাব্লিউ হয়ে যাবে কিউ ইনটু এটা, তাহলে ডাব্লিউ কত হয়ে যাবে আমার 0, আমার ডাব্লিউ 0 হয়ে যাচ্ছে, তার মানে আবার আমি পিছন দিক থেকে ভাবি, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে? তাহলে ভিএ মাইনাস ভিবি হয়ে যাবে 0, তার মানে ভিএ ইকুয়াল টু ভিবি যাবে। তাহলে এখান থেকে আমি উল্টো দিক থেকে কি পেলাম যে আহিত পরিবাহীর পৃষ্ঠে, আহিত পরিবাহীর পৃষ্ঠে যে তল হচ্ছে, এই তলটাই আমার সমবিভব তল। আহিত পরিবাহীর পৃষ্ঠটা একটা তল, তাহলে এটা হচ্ছে আবার সমবিভব তল। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদি সমবিভব তলের পয়েন্ট হিসেবেও লিখতে পারো তাহলে লিখতে হবে যে আহিত পরিবাহীর, লিখেছি পয়েন্টটা, আহিত পরিবাহীর পৃষ্ঠ, পৃষ্ঠে তো আধান থাকে আর লিখতে হবে না, পৃষ্ঠ হচ্ছে একটা সমবিভব তল।
ঠিক আছে? প্রত্যেকটা কনসেপ্ট খুব কাজে লাগবে, কখনো যে পরীক্ষায় প্রুফ করতে পারলে খুব নিজেরাই করতে পারবে, কারণ হচ্ছে এইভাবে দেখি, ঠিক আছে? তাহলে আহিত পরিবাহীর ক্ষেত্রে ওর পৃষ্ঠের তলটাই হচ্ছে সহবিভব, মানে তাহলে আহিত পরিবাহীর পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুতেই আমার বিভবের মান সমান। আর আবার তার কারণ তার আরো ভালো লাগে কোনো আধানকে কোনো বিন্দু মানে কোনো যদি আধান থাকে তাহলে ওই আধানকে এক বিন্দু থেকে আরেকটা বিন্দু নিয়ে যেতে কোনো কার্য করতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিভবের সম্বন্ধে কিছু কথা। এবার একটু ডিরেকশনের কথাই বলে একটা সিম্পল একটা প্রুফ, এই প্রুফটা তোমরা নিজেরাই করতে পারবে। যে যদি বলি যে তড়িৎ ক্ষেত্রটা একটা হচ্ছে সংরক্ষী ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা সংরক্ষী ক্ষেত্র, মানে ইলেকট্রিক ফিল্ড, যদি বলি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র হচ্ছে কনজারভেটিভ। ইলেকট্রিক ফিল্ড সংরক্ষী ক্ষেত্র কথার অর্থ কি? সংরক্ষী বলের মধ্যে পড়েছিলাম, তাহলে সংরক্ষী বল কিভাবে পড়েছিলাম? যে বদ্ধ পথে সমাকল 0। তার মানে কোনো একটা জিনিসকে আমি এদিক থেকে এদিকে নিয়ে গেলাম, আবার এই পয়েন্টে নিয়ে আসি, এ থেকে বি বি হয়ে সি হয়ে ডি হয়ে যদি আবার এতে নিয়ে আসি, তাহলে আমার মোট কৃত কার্য হবে 0। এটা হচ্ছে আমার সংরক্ষী বলের কনসেপ্ট, ঠিক আছে? এখানে যদি আমি কুলম্ব বলের কথা বলি একইভাবে হয়ে যাবে। কুলম্ব বল যদি বলি তাহলে আমি বের করতে চাইছি এটা Q ইন্টু ই ডট dr ইকুয়াল টু 0। সংরক্ষী বলে এটা হতে হবে। তো এটা তো ডেফিনেটলি এটা প্রুফ করা একই, এটাই আমার দরকার। সংরক্ষী বল এটা বলতে সংরক্ষী বলে দুটো প্রপার্টি বলেছে, মানে একটারই প্রপার্টি দুটো, মানে একটা থেকেই দুটো পাওয়া যায়। কিরকম? যে বদ্ধ পথের আমার সমাকলটা হচ্ছে 0, মানে অ্যাকচুয়ালি বদ্ধ পথে আমাদের কৃতকার্য যে এক বিন্দু থেকে নিয়ে গিয়ে আবার ওই বিন্দুতে ফিরিয়ে আনতে আমার মোট কৃতকার্য হবে 0। নেক্সট কি? যে এই যে যাচ্ছি আমরা যাতায়াত করতে যে আমার কত কার্য করতে হচ্ছে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি, সাপোজ আমি এখান থেকে মানে কত ভাবে যেতে পারি, নাম্বার যত ইচ্ছে আমার সোজা যেতে পারি, এই হয়ে যেতে পারি, যত ইচ্ছা। তো এটার উপর ডিপেন্ড করে না। তার মানে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটা যে ফার্স্ট পয়েন্ট, আর সেকেন্ডটা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে পথ নিরপেক্ষ। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে সংরক্ষী সংস্থার কিন্তু আমার কন্ডিশন। এক নাম্বার হচ্ছে ক্লোজ পাথ ইন্টিগ্রাল 0 হবে, সেকেন্ড হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে পথ নিরপেক্ষ, মানে এ থেকে সি তে আমি যেভাবেই যাই না কেন আমার কার্যটা সেম হয়ে যাবে। জাস্ট এটা যদি দুটো প্রুফ করে নিই তাহলে আমার প্রমাণিত হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড একটা কনজারভেটিভ ফিল্ড, বা ইলেকট্রিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? তো বা কুলম্ব মানে ইলেকট্রিক ফোর্স অর্থাৎ কুলম্ব বলের কথা বলছি। এর আগে কিন্তু আমরা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে করেছিলাম, মানে মহাকর্ষ বল কিন্তু আমাদের সংরক্ষী বল। তো এটার ক্ষেত্রে কিভাবে করবো আমরা? ছোট্ট করে চলে আসি, তাদের খুব একটা টাইম লাগবে না। যদি সাপোজ এইখানে একটা এ থেকে বি বিন্দুতে যাব বিভিন্ন পথ হয়ে, তাহলে আমি এইভাবে একটা পথ হয়ে যাচ্ছি, এইভাবে এ থেকে, ঠিক আছে? আমি আসছি তাহলে কোথা থেকে? এ থেকে সি হয়ে বি তে হয়ে ডি হয়ে ডি, তাহলে আমার এ সি বি বি এ এটা ই ডট ডি আর ইকুয়াল টু কত হবে? বা এই ডেফিনেশন এখান থেকে চলে আসবো, কোথা থেকে? এই ডেফিনেশন থেকে, ঠিক আছে? VA মাইনাস VB, এই ডেফিনেশন ওই VA মাইনাস VB, ঠিক আছে? এবার একটা জিনিস ভুল লিখে দিলাম, VB কেন হবে? A থেকে C হয়ে B হয়ে D হয়ে A তেই তো এসেছি, তাহলে VB এর জায়গায় VA হয়ে যাবে, তাহলে VA মাইনাস VA ইকুয়াল টু কত? 0। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে তো এইভাবে লেখা হয় না, লেখা হয় ক্লোজ পাথ ইন্টিগ্রাল E ডট dr ইকুয়াল টু 0, মানে এক লাইনেই প্রুফ হয়ে গেল। কারণ আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসেছি, তো এই পয়েন্টের বিভব যা হবে, মানে একটা পয়েন্টে তো একটাই বিভব হবে না, তো VA হচ্ছে ডেক্স প্রাইম VA হচ্ছে, তাহলে ফার্স্ট প্রুফ জিনিস আমার খুব সহজে প্রুফ হয়ে গেল। সেকেন্ড জিনিসটা কি করে প্রুফ করব? যে আমার A থেকে C হয়ে B তে যেতে আমার যা কার্য করতে হবে, A থেকে D হয়ে B তে যেতেও মানে এই পথ বরাবর গেলে যা কার্য করতে হবে, এই পথ বরাবর গেলেও আমার একই কার্য করতে হবে। কিভাবে করবো? এই জিনিসটাকে আমি সিম্পলি আরেকবার লিখে দিই, তাহলে বোঝা যাবে। কি হয়েছে? ইন্টিগ্রেশন অফ কোন পথে যাচ্ছি? A থেকে C B D A ক্লোজ পাথ ইন্টিগ্রাল। এখন প্রুফ হলো এটা কত হবে? 0।
তো ইন্টিগ্রেশন এটা একটু ভেঙে নিচ্ছি, এই পথটাকে দুটো টুকরোই নিয়ে যাচ্ছি, এসি বি করছি ই ডট ডিআর প্লাস এসি বি তারপরে বিডিএ, এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশনটাকে ব্রেক করে 0 और ACB E dot dr equal to minus of BDA E dot dr। देखिए ये पास है नीचे, ठीक है। नेक्स्ट लाइन, ठीक है, नेक्स्ट लाइन এখান থেকে করছি, তাহলে ইন্টিগ্রেশন অফ ACB E dot dr equal to, দেখো এটা BDA মাইনাস সাইন আছে, তো আমি যদি BDA কে ঘুরিয়ে ADB লিখতে চাই, ইন্টিগ্রেশন অফ ADB লিখতে চাই, BDA ছিল আমি ADB, মানে আমি ADB টাই করতে চাই, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, তো মাইনাস মাইনাস আলটিমেটলি কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে কি বেরোলো, কার্য বেরোয়নি, তো কার্য বেরিয়ে যাবে যদি একে কিউ দিয়ে গুণ করে দিই, হ্যাঁ, তো কিউ দিয়ে যদি বোথ সাইড আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে ডাব্লিউ এসিবি পথের কি কার্য ইকুয়াল টু ডাব্লিউ এডিবি পথের কি কার্য, এসিবি পথে যা কার্য করতে হবে এডিবি পথে তা কার্য, কিউ দিয়ে দিই মাল্টিপ্লাই করি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার প্রুফ যে এই তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা সংরক্ষী ক্ষেত্র, ঠিক আছে। আশা করি বোঝা গেল, খুব ইজি প্রুফ, কিন্তু নিজেরা কিন্তু ভালোভাবে করবো, হ্যাঁ, জটিল ভাবে প্রুফ করা যায় কিন্তু দরকার নেই, যত সহজে ইজিলি বুঝবো ততই তো ভালো তো লাগবে, জিনিসটাকে তো ভালো লাগাতে হবে। নেক্সট, এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সম্বন্ধে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি বা তড়িৎ বলরেখাগুলো কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। কি করে বুঝবো জিনিসটা, সিম্পল একটা এক্সপ্রেশন ধরে বুঝতে হবে, E ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, মানে ভি এর বাড়তি না হ্রাসের দিকেই কিন্তু E এর ডিরেকশন আছে, যেহেতু একটা মানে ডিভি ডিএক্সটা কি নতি বোঝায় নেগেটিভ স্লোপ, তার মানে কি নেগেটিভ স্লোপ কথার অর্থ হচ্ছে হ্রাস হচ্ছে, হ্রাসের দিকেই কিন্তু ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে। যদি এটা বুঝতে অসুবিধা আমি খুব সিম্পলি বোঝাচ্ছি, যে সাপোজ ও বিন্দুতে থেকে আমি দুটো বিন্দু নিলাম, এটা এ বিন্দু আর বি বিন্দু, সাপোজ এখান থেকে আমি একটা আধান ছেড়ে দিলাম, এই দিক বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড আছে, সুষম ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র আছে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান। যদি আমি এই বিন্দুতে কোনো একটা আধান ছেড়ে দিই তাহলে কি হয়ে যাবে, ডেফিনেটলি ছুটতে শুরু করে দেবে, মানে ও এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে যাবে। তাহলে আমি কি বলবো, ওর পোটেনশিয়াল যায়, তো এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে যাবে, তাহলে পোটেনশিয়াল কতটা চেঞ্জ হয়েছে, বিভব কত ভিএ মানে ভিবি মাইনাস ভিএ, মানে পৌঁছালো আলটিমেটলি এইদিকে, ও কোন বরাবর যাচ্ছে, এই বরাবর, এই বরাবর যাচ্ছে, ঠিক আছে, এই বরাবর যাচ্ছে। তাহলে পৌঁছলো এই বিন্দুতে, যে পয়েন্টে ফাইনালে পৌঁছলো ভিবি মাইনাস ভিএ, বিভব পার্থক্য, তো বিভব পার্থক্য ইকুয়াল টু কি, আমরা সেই ডেফিনেশন বাইরে, ওই জন্য আমি এটা মেটাইনি, এটা বারবার লাগবে, কোথা থেকে দেখিয়ে দেবো। তাহলে কি লিখবো, কোথা থেকে, এখানে কিন্তু এ মাইনাস বি করেছিলাম, ঠিক আছে, মাথায় রাখবে, কারণ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, এ বিন্দু থেকে বি বিন্দু নিয়ে যাচ্ছি, ই ডট ডিআর, তো ই ডট ডিআর অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে ই ডিআর cos 0 মানে ই ডিআর, তো ই ডিআর ই তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমি এটা বেরিয়ে গেল ইন্টিগ্রেশন অফ ডিআর, তো ইন্টিগ্রেশন অফ ডিআর মানে মাইনাস অফ ই ইন্টিগ্রেশন অফ ডিআর কত হচ্ছে, মানে কতটা টোটাল গেছে এ থেকে বি এর দূরত্ব, তো এ থেকে বি এর দূরত্ব আমি ধরে নিলাম আর দূরত্ব হচ্ছে, ঠিক আছে। তাহলে এ থেকে বি এর মানে আর এ মাইনাস আর বি ইকুয়াল টু আর, ঠিক আছে, আলটিমেটলি আর বেরোলো। তাহলে কি বেরোলো আমার, হ্যাঁ আর এই দূরত্বটা পজিটিভ দিকে, তাহলে আমার কি বেরোলো ভিবি মাইনাস ভিএ, এটা হচ্ছে লেস দেন 0 একটা কোয়ান্টিটি, মাইনাস আছে সাইন আগে, ঠিক আছে, মাইনাস একটা অর্থাৎ এটা লেস দেন, তার মানে এই সরি এটা ভিবি মাইনাস ভিএ, হ্যাঁ ভিএ মাইনাস ভিএ এটা লেস দেন, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ভিবি লেস দেন ভিএ, তাহলে এটা ছিল আমার উচ্চ বিভবের বিন্দু, উচ্চ বিভব বেশি তো,
লিখতে বল, এটা ছিল আমার নিম্ন বিভব, তাই তো? উচ্চ বিভব, নিম্ন বিভব, এই বিন্দু ছিল হায়ার পোটেনশিয়াল, বি বিন্দু লোয়ার পোটেনশিয়াল। মানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তার মানে আমি ইজিলি বলে দিতে পারবো, পয়েন্টটা লিখে রাখো, যে তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র সর্বদাই উচ্চ থেকে নিম্ন বিভবের দিকেই যায়। উচ্চ থেকে, যদি সাপোজ আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ঘুরিয়ে দেবো, তখন দেখবে এই পয়েন্টটা এই দিকে চলে এসেছে, মানে অ্যাকচুয়ালি এটা উচ্চ বিভব হয়ে যাবে, এটা নিম্ন বিভব হয়ে যাবে। ঠিক আছে? কখনো এটা হবে না যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ঠিক আছে? এটা প্রপার্টি, কারণ বেসিক ডেফিনিশন তো এটা, যে E ইকুয়াল টু ভেক্টরিক্যাল ফর্মে মাইনাস গ্র্যাড অফ V। ঠিক আছে? আই থিঙ্ক গ্রেডিয়েন্টটা কিন্তু জাস্ট বলে রাখবো, অত বোঝার দরকার নেই, এটা বুঝলেই হলো। এবার যেটা বলছি, তাহলে বোঝা গেল যে তড়িৎ ক্ষেত্র বলরেখাগুলো বা তড়িৎ ক্ষেত্র সর্বদাই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই। ঠিক আছে? নেক্সট চলে আসবো আমরা, যেমন আমরা কোনো আধান, বণ্টিত আধানের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, তার বণ্টিত আধানের জন্য আমরা পোটেনশিয়াল বের করবো, মানে বিভব বের করবো। ফার্স্ট যেমন আমরা এই যে করেছিলাম একটা তারের জন্য, দীর্ঘ ঋজু তার। এবার দীর্ঘ ঋজু তারের জন্য আমি যদি কোনো আর বিন্দুতে এবার কি বের করতে চাইছি? বিভব বের করতে চাইছি। ধরলাম মধ্যবিন্দু থেকে আর দূরত্বে আমি কতটা বিভব হবে সেটা জানতে চাইছি। ঠিক আছে? ডিরেকশনে কোনো ব্যাপার নেই, বিভব হচ্ছে এটা স্কেলার রাশি। তাহলে আমি কি করবো? সেই একই কাজটাই করবো এখানে। ছোট্ট যদি dx পরিমাণ, x দূরত্বে dx পরিমাণ যদি তারের একটা দৈর্ঘ্য ধরে নিই, তারের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 2l, যদি বলে দিল 2l একটা দৈর্ঘ্যের তার আছে। 2l কেন করলাম? এখানে 0 থেকে l করতে পারবো, আর 0 থেকে -l করতে পারবো। তাহলে বুঝতে হচ্ছে 2l দৈর্ঘ্য। এবার আমি কি জানি? এবার ছোট্ট ক্ষুদ্র নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বিন্দু আধান। বিন্দু আধানের জন্য ফর্মুলা সেটা করে রেখেছিলাম আমরা, কিরকম? বিন্দু আধানের জন্য vr ইকুয়াল টু, না এখানে লিখিনি, vr ইকুয়াল টু q বাই 4 পাই এপসাইলন নট r। q কি? এখানে কিউটা এটা, আর কোনটা? যে দূরত্ব আছে। ঠিক আছে? এখানে দূরত্ব হচ্ছে √x² প্লাস r²। তাই তো? তাহলে আমার এইটুকু তারের জন্য কতটা আমার বিভব হচ্ছে? তাহলে আগে তারের রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব ধরলাম ল্যামডা। রৈখিক আধান ঘনত্ব হচ্ছে ল্যামডা। ঠিক আছে? তাহলে dx পরিমাণ দৈর্ঘ্যে যদি আধান হয় dq, তাহলে dq ইকুয়াল টু ল্যামডা ইনটু dx। তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি এবার এখানে এইটুকু dx আধানের জন্য, dx পরিমাণ দৈর্ঘ্যের জন্য, হ্যাঁ, আমার কতটা বিভব আছে এই বিন্দুতে, p বিন্দুতে, তাহলে কি লিখব? v ইকুয়াল টু dv ইকুয়াল টু স্মল বিভবে আছে, dv ইকুয়াল টু dq, এটা সে ফর্মুলা 4 পাই এপসাইলন নট r। r মানে হচ্ছে এই দূরত্ব। ও সেটা এখানে r লেখা আছে, এই r নিয়ে কনফিউজ হবে না। ঠিক আছে? তাহলে আমি এখানে d করে দিচ্ছি, তাহলে কনফিউশন না থাকে, d করে দিচ্ছি, ডিসটেন্স d। ঠিক আছে? d করে দিচ্ছি, তো কনফিউশন না। তাহলে d, তাহলে এখানে কি হবে? r এর জায়গায় d বসিয়ে দেবো, এই ডিসটেন্সটা যে x² প্লাস d² এর রুট। এটা কি? আমার এইটুকু আহিত তারের জন্য। এখন আমার পুরো তারটার জন্য করবে, তাহলে এখানে সে আবার ক্ষুদ্র জিনিসটা নিয়ে পড়েছিলাম, এবার পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করবো। তো ইন্টিগ্রেট যখন করছি, তখন এই ডিসটেন্সটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ডিসটেন্সটা চেঞ্জ হচ্ছে মানে এখানে এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু কত, l, আর এখানে মানে -l। আলটিমেটলি v ইকুয়াল টু কি করব? ইন্টিগ্রেশন অফ ফুল। ঠিক আছে? কত করব? এখানে ইন্টিগ্রেশন অফ dq এর জায়গায় আমি ল্যামডা dx লিখে দিচ্ছি। তাহলে ল্যামডা dx বাই এই পুরো টার্মটা 4 পাই এপসাইলন নট x² প্লাস d² এর হাফ। আর লিমিটটা কি করব? দেখো এখানে যে, তাহলে x এর মান কোথা থেকে কোথায়? একমাত্র ভ্যারিয়েবল কি আছে এখানে? কারণ এই ডিসটেন্স তো ফিক্স। আমি এই পয়েন্টেও যদি দেয়, আমি আর কত নিব? d² প্লাস l²। এই পয়েন্টে যদি যাই তাহলে কত নিব? d² মানে এই দূরত্বটা কত? d² প্লাস l²। এখানে কত? d² প্লাস সামথিং। তাহলে d² ফ্যাক্টর, তার মধ্যে x টাই ভ্যারিয়েবল, x এর মান কত থেকে কত যাবে? -l থেকে +l পর্যন্ত। ব্যাস, -l থেকে +l পর্যন্ত আমার ইন্টিগ্রেট করব।
আর কি ইন্টিগ্রেশন যদি করে থাকি তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ছোট্ট করে ইন্টিগ্রেশনটা কোথায় রাখবো? ইন্টিগ্রেশনটা করে নিলে হয়ে যাবে আমার। তাহলে v ইকুয়াল টু আমার বেরোলো এই যতগুলো কনস্ট্যান্ট আছে ল্যামডা আধান আধান রৈখিক ঘনত্ব সেটা বেরিয়ে গেল, 4 পাই এপসাইলন নট সেটা বেরিয়ে গেল, শুধু ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস স্কয়ারের হাফ লিমিট হচ্ছে -l থেকে প্লাস। ঠিক আছে, আমি ক্যালকুলেশনে পুরো ডিটেইলসে যাচ্ছি না, আমার বোঝা গেল কিভাবে ক্যালকুলেট করতে হবে শুধু ইন্টিগ্রেশনের ব্যাপার। এই ফ্যাক্টরটা ইন্টিগ্রেশন কি হয়, এই যে dx ফ্যাক্টরটা ইন্টিগ্রেশন হয়, আমি ইন্টিগ্রেশনে এটা লিখেছি log ln x প্লাস এই ফ্যাক্টরটা x স্কয়ার প্লাস d স্কয়ার এর পাওয়ার হাফ। এটা মাইনাস প্লাস l থেকে প্লাস l লিমিট। ঠিক আছে, মানে l এর জায়গায় প্লাস l আর মাইনাস বসে একটা তো ই পেয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি v ইকুয়াল টু আমাদের ক্যালকুলেশনটা পুরোটা করলে হয়ে যাবে। ঠিক আছে, সবই তো করে দেবো, ইন্টিগ্রেশন এটাও করে দেবো, এটা জাস্ট ফর্মুলা, ইন্টিগ্রেশনে দেখে নেবেন ddx অফ এরকম একটা ফর্মুলা আছে log দিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন কিন্তু অনেকটা ইজি, যেহেতু ভেক্টরের কোনো আমার ব্যাপারটা নেই এক্ষেত্রে। ক্যালকুলেশনটা ইন দ্য সেন্স আমার এখন ইন্টিগ্রেশনটা নিয়ে আমাকে একটু করতে হবে যে ফর্মুলা বেস করে একটু, কিন্তু আমাদের যে প্রসিডিওরটা সেটা কিন্তু অনেকটা ইজি। এটা কি বললাম আমরা রৈখিক আধানের জন্য। নেক্সট খুব মজাদার স্ফিয়ারের জন্য, যেটা কিন্তু আমরা অনেক করেছি, প্রবলেম তো প্রচুর হয় বেসিক্যালি এটার নাম্বারিং দিয়ে লাভ নেই। বেসিক্যালি এটা ডাইপোলের উপর, ডাইপোল চ্যাপ্টারটা পড়ানো হয়নি, নেক্সট আমরা ডাইপোলেই যাবো, তো তার আগে জাস্ট এটা করে দেবো, আজকে না নেক্সট লেকচারে। তো সেক্ষেত্রে আমি যদি গোলকের জন্য করি তাহলে সবচেয়ে মজাদার জিনিস আহিত গোলকের জন্য করি। আহিত গোলকের টোটগুলো একটু স্পেশাল। ঠিক আছে, নর্মাল গোলক তো খুব সহজেই বের করা যায়, কারণ ওই কনসিডারেশন নেই, প্রত্যেকটা জায়গায় সমভাবে চার্জ বন্টিত হয়ে যায়, তাহলে আমার ওই ফ্যাক্টরটা আছে। আহিতর ক্ষেত্রে আমি জানি একমাত্র পৃষ্ঠেই আমার ইলেকট্রিক ফিল্ড আছে, আধানগুলো থাকে ভেতরে শূন্য হয়, তাই তো। আহিত গোলকের ক্ষেত্রে তাহলে বিভব বের করবো কোনো বিন্দু, সাপোজ এটা একটা আহিত গোলক। ঠিক আছে, আধান তাহলে কোথায় আছে, আধান এখানে আছে। আধান আমি ভুল করেও ভেতরে লিখবো না, কারণ থাকে না, চাপা হোক আর নিরেট হোক, আহিত গোলকে সবসময় আধান যাই দেবো বৃষ্টি চলে যাবে। এটার জন্য আমার এটা ও পয়েন্ট ধরেছি, ও বিন্দু থেকে গোলকটার আর দূরত্বে কত বিভব হবে, প্রশ্ন বোঝা গেলে ও থেকে আর দূরত্বে বিভবটা কত হবে। তো দেখি বিভবে কত হবে, তাহলে ভি ইকুয়াল টু, আমি ঠিক ফর্মুলায় না গিয়ে এই একদম বেশি মিশে যাবো, যে আমার এই যে কোনো বিন্দুতে ফর্মুলা কত আছে এটা। তো ভি অফ এটা ধরলাম এ পয়েন্টই ধরলাম, এবার লেখা আছে সেভাবে লিখছি, তাহলে ভি অফ এ ইকুয়াল টু কত বেরোলো আমার মাইনাস অফ ইনফিনিটি টু এ বিন্দুতে, এ এর দূরত্ব হচ্ছে আমার আর দূরত্ব। ঠিক আছে, ও এ ইকুয়াল টু আর, হ্যাঁ ও এ ইকুয়াল টু আমার আর, এটা পি পয়েন্ট নাম, সরি এ পয়েন্টই তো বলেছি আর কি। তো এ পয়েন্ট নাম, তাহলে ইনফিনিটি থেকে আর বিন্দুতে আনতে, অসীম থেকে আর বিন্দুতে আনতে আমার যা কৃতকার্য করতে হবে সেটাই হচ্ছে এটার এই আহিত গোলকের জন্য আমার বিভব। ঠিক আছে, এখানে ছোট্ট একটা জিনিস লাগাচ্ছে যে আহিত গোলকের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, সেটা কিন্তু যদি মনে থাকে খুব ভালো, যে না মনে থাকে একটু দেখে নিও। একটা আহিত গোলকের জন্য তার বাহিরের পৃষ্ঠে, তাহলে ফার্স্ট অপশন কি দেখে, বাহিরের পৃষ্ঠে, মানে এখানে আর, এটা আমি গোলকটা ব্যাসার্ধ বলে দিয়েছি আর, বড় হাতের আর। ফার্স্ট কন্ডিশন কি দেখাচ্ছি, আর গ্রেটার দ্যান বড় হাতের আর, মানে বাহিরে, পৃষ্ঠের থেকে বাহিরে যে কোনো বিন্দুতে। তো এই বিন্দুতে আমার প্রথম ইলেকট্রিক ফিল্ড কত, এখানে ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়েছিলাম, এটার পুরোটার গোলকের মানে টোটাল আধানটা যদি কিউ হয়, পুরো আধানটা আহিত গোলকের আধানটা হচ্ছে কিউ, তাহলে এটা আমার ইয়ে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট
আর স্কয়ার আর ক্যাপ ডিরেকশন কি এই বরাবরই হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই বরাবর, ঠিক আছে। আর আর ডিরেকশন যে পয়েন্টের কথা বলছি, যদি পয়েন্ট এখানে ধরতাম তাহলে এই বরাবরই হচ্ছে রেডিয়াল ডিরেকশন। তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড লেভেলে, জাস্ট এটাকে পুট করে দেবো এখানে। তাহলে কি হচ্ছে মাইনাস অফ, এটা এদিকে না বুঝতে, এটা বোঝে না আমার আগে কিন্তু লেকচারে সব ভালো করে বলা, গোলক আহিত হোক অনাহিত হোক, মানে আহিত গোলক হোক পরিবাহী, এটা কিন্তু পরিবাহী, হ্যাঁ আহিত গোলক তো বটে পরিবাহী, ঠিক আছে, মানে পরিবাহী হোক অপরিবাহী হোক সবগুলো কেসে করা আছে। তো আহিত গোলক পরিবাহী হোক অপরিবাহী হোক প্রত্যেকটা এই বিন্দুতে কিন্তু এটাই ভ্যালু থাকে, ঠিক আছে, ইকুয়াল টু এটা, মানে অ্যাজ ইফ সেন্টারে চার্জটা আছে, এটার ক্ষেত্রে অ্যাজ ইফ তো বটে, সেন্টারে কিন্তু কিছু নেই। তাহলে VA ইকুয়াল টু কি হবে মাইনাস অফ কি করব ইনফিনিটি থেকে এসে, তো এখানে এই যে কন্ডিশনটা দিয়ে ইনফিনিটি হবে, আবার এই বিন্দু তো লেখাটাই আমার ডিসটেন্স লিখতে কত দূরত্ব r দূরত্ব, ঠিক আছে, r দূরত্ব লিখি। তাহলে E এর মান কত q বাই 4 পাই এপসাইলন নট, তো এখানে আমি q বাই 4 পাই এপসাইলন নট থেকে বাইরে বের করে দিচ্ছি ইন্টিগ্রেশনে, যেহেতু এটা ধ্রুবক রাশি। তো কি লিখব শুধুমাত্র r ক্যাপ ডট dr বাই r স্কয়ার, তো r কাপ ডট dr মানে শুধু dr বাই r স্কয়ারই পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার কি পড়ে থাকলো যে VA ইকুয়াল টু মাইনাস অফ q বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু r, ঠিক আছে, মাইনাস কিন্তু সাইনটা আছে ভুলবে না, মাইনাস সাইনটা, হ্যাঁ হ্যাঁ, তো ইনফিনিটি টু r dr বাই r স্কয়ার, মানে এই তো dr আর dr মানে এইখানে ডিসপ্লেস করছি, ডিসপ্লে মানে এখানে অল্প একটু সরণ ঘটলে কি পরিমাণ ই লাগবে, তা আর r এর ভেক্টর এটা, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু এই r ক্যাপের ডিরেকশন, তাহলে r বাই r স্কয়ার, এটাকে সিম্পলি আমি কিভাবে ফর্মুলা ই করব ইন্টিগ্রেশনের ফর্মুলা, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস q বাই 4 পাই এপসাইলন নট r টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার n dx, ফর্মুলা কি 1 বাই n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে r এর ভ্যালু মাইনাস 2, তাহলে কি লিখবো যে 1 বাই মাইনাস 2 প্লাস 1 টু দি পাওয়ার r টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1, তাহলে কি বলো এখানে একটা মাইনাস ফ্যাক্টর ছিল, মাইনাস মাইনাসের বাইরে কিন্তু প্লাস হয়ে গেল, ঠিক আছে, এই পয়েন্টটা তাহলে এই যে মাইনাস 2 প্লাস 1 তাহলে মাইনাস, আর এই মাইনাসটা ক্যান্সেল হয়ে গিয়ে মাইনাস সাইনটা আমি অমিট করে দিচ্ছি, q বাই 4 পাই এপসাইলন নট 1 বাই r, সিম্পলি আমি লিমিট লিখব ইনফিনিটি টু r, তাহলে q বাই 4 পাই এপসাইলন নট সিম্পলি r এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে, আর 1 বাই ইনফিনিটি 0, ঠিক আছে। তাহলে আমরা v অফ a, এটা কি কন্ডিশনে পেলাম r গ্রেটার দ্যান r, ঠিক আছে। আমি এবার নেক্সট ভিডিও এখানে কাজটা লিখে দিই, সুবিধা হবে। তাহলে আমি এখানে ফার্স্ট কেসের জন্য কি করলাম, r গ্রেটার দ্যান r, কি পেলাম VA, এই বিন্দুতে বিভব কত হলো q বাই 4 পাই এপসাইলন নট r, ঠিক আছে। এখন যদি এই জায়গাটাতে সেকেন্ড কেসেসটা যদি করি, জাস্ট চিহ্ন জানছি, হ্যাঁ এই যে r এর জায়গায় যে r ইকুয়াল টু r হয়, তার কথার অর্থ কি এই তো পরিবাহী ছিল, পরিবাহী পৃষ্ঠেই আমার বিভব কত জানতে চাইছি, তাহলে কি করব ইনফিনিটি টু r লিখব, যদি এখানে ক্যাপিটাল R দিই তাহলে ক্যাপিটাল R হয়ে যাবে, তাহলে v অফ r পৃষ্ঠে কত হয়ে যাবে q বাই 4 পাই এপসাইলন নট বড় হাতের r, এখানে যেহেতু বুঝতে পারছো এই rটা মানে বাইরের পৃষ্ঠের জন্য ছিল, এটার ভ্যালু বেশি, এটার ভ্যালু আস্তে আস্তে কমে গেছে, ঠিক আছে, যত দূরে যাচ্ছি এই ফ্যাক্টরটা r তো বড় হচ্ছে, তখন এই ফ্যাক্টরটা ছোট হচ্ছে, দুটো কেসে আমার হয়ে গেল। তাহলে পৃষ্ঠের জন্য হচ্ছে বড় হাতের মানে যা ব্যাসার্ধ ছিল, এটার ব্যাসার্ধ ছিল আমার r, সেগুলো বেশি। এবার নেক্সট করব ভেতরে, পরিবাহীর ভেতরে বিভব কত, তাই না, পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত 0, কোনো আধানই থাকতে পারে না,
গসের থিওরেমে সেই বদ্ধ তল কল্পনা করলে, গাউসিয়ান ক্ষেত্র কল্পনা করলে আমরা পাবো যে কোনো ইলেকট্রিক ফিল্ডও থাকতে পারে না, আধানও থাকতে পারে না, তার জন্য গসের থিওরেম অনুযায়ী। নেক্সট তাহলে কি যাব, যে এখানে যদি একটা আমার আবার সেই চিত্রটা অঙ্কন করছি গোলক, তাহলে গোলকের যদি আমি ভেতরে একটা পয়েন্ট নিই, এখানে আমি বি পয়েন্ট নিচ্ছি, এটা ও ছিল, ও বি ইকুয়াল টু আমার, ঠিক আছে, এখানে আমি আরেকটা অন্য নাম দিয়ে দিলাম আর ড্যাশ বলছি, যে আর ড্যাশ কিন্তু লেস দেন আর, মানে ভেতরে আছে পয়েন্টটা, কারণ এই ব্যাসার্ধটা হচ্ছে আমার আর। এবার মজাদার ব্যাপারটা দেখা যাক কেমন ভাবে করতে হবে, কেন ডট ডট করলাম বলছি, পয়েন্ট কিন্তু এখানে। তাহলে আবার আমি সেই ফর্মুলাটা লিখি, যে একটা যে কোনো বিন্দুতে, এখানে বি বিন্দুতে জানতে যে বি বি ইকুয়াল টু কি বের করবো, যে মাইনাস অফ, এখান থেকে লিখি তার ক্যালকুলেশন সুবিধা, বি বি ইকুয়াল টু কি করবো, মাইনাস অফ ইন্টিগ্রেশন ইনফিনিটি টু সেই পয়েন্টে বি বিন্দুতে আনতে চাইছি, ই ডট ডিআর, তাই তো, ই ডট ডিআর। তাহলে এটা ইকুয়াল টু আমি কি লিখবো, এটাকে একটু দুটো ভাগে ভাগ করে, আমি সিম্পলি ভুল করে করতে যাবো না যে ই জিরো, তাহলে একটা কনস্ট্যান্ট, তো ই যদি জিরো হয় ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট, তো তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ জিরো আলটিমেটলি কিছু একটা কনস্ট্যান্ট পাবো, তো আলটিমেটলি আমি যে রেজাল্টটা চাইছি সেটা পাবো না। তো এটাকে আমি কি করবো, একটু টেকনিক্যালি অন্যভাবে করবো, ইনফিনিটি টু বি, মানে অসীম থেকে আগে আধানটাকে তো পৃষ্ঠে আনি, তারপরে আমি পৃষ্ঠ থেকে এখানে আনবো, বোঝা গেল? তাহলে আগে আমি দুটো ভাগে ভাগ করলাম, তাহলে এই বিন্দুতে আনতে গেলে অসীম থেকে প্রথমে এত দূর আনবো, মানে অসীম থেকে কত দূর আনবো, এটা কত দূরত্ব, আর দূরত্ব, তারপর আর থেকে আমি এই আর ড্যাশে নিয়ে আসবো, বোঝা গেল? তাহলে আমি এই ইন্টিগ্রেশনটাকে একটু ব্রেক করে লিখছি, কিরকম ভাবে লেখা যায়, যে আমি ইনফিনিটি থেকে আগে আর পর্যন্ত নিয়ে আসবো, মানে পৃষ্ঠে নিয়ে আসবো আধানটাকে, তারপরে পৃষ্ঠ থেকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? ইনফিনিটি থেকে পৃষ্ঠে নিয়ে আসলাম, প্লাস, হ্যাঁ মাইনাস সাইন তো আছে বাইরে, এই মাইনাসটা এখানে মাইনাসই দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে যদি এখানে ব্র্যাকেট দিয়ে দিই এখানে একটা, তাহলে প্লাস লিখতে পারি, প্লাস ইন্টিগ্রেশন অফ, এবার কোথা থেকে আনছি দেখো, ইনফিনিটি থেকে আর আনলাম, এবার আর থেকে আর ড্যাশে নিয়ে আসবো, তাহলে আর থেকে আর ড্যাশে নিয়ে আসবো, এটা কিন্তু এভাবে লেখা যায় অবশ্যই, ঠিক আছে? আমি সিম্পলি লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন একটা ফর্মুলা মতো লিখছি, যে ইন্টিগ্রেশন অফ fx dx যদি a টু b হয়, তাহলে এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ a টু c fx dx, c একটা কোনো ভায়া পয়েন্ট, হ্যাঁ, c অফ b fx dx, এই কাজটাই করলাম, কিন্তু এই c6 সাপোজ ক্যান্সেল হয়ে গেল, মাইনাস মাইনাস তো হয়ে যাচ্ছে, মাইনাস ফ্যাক্টরটা থাকে জানো লোয়ার লিমিট গুলো, তো এখানে কি হলো ইন্টিগ্রেশন টু আর, তাহলে আর আর এখানে ফ্যাক্টর থাকছে না, ওই আলটিমেটলি আমার ইনফিনিটি টু আর ড্যাশ লিখে গেল, বি মানে অ্যাকচুয়ালি বি বিন্দু মানে কত দূরত্ব, এই ও বি মানে হচ্ছে এই আর ড্যাশ দূরত্ব, ঠিক আছে? তাহলে আমার এইভাবে করতে পারি। তাহলে এবার দেখো কিভাবে আমরা পার্টে পার্টে আমি ইন্টিগ্রেশনটা করব। এই আর টু আর ড্যাশ, আর টু আর ড্যাশ, এই ছোট্ট জায়গায় আনবো, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে ভেতরে, এই আর টু আর ড্যাশ মানে এবার পরিবাহীর ভেতরে ঢুকে গেল, তাহলে এই ফ্যাক্টরটাকে কিন্তু আমি এই কেসে জিরো করে দিলাম। কেন জিরো করলাম এটাকে, কারণ এই আর টু, এই হ্যাঁ বড় হাতের আর টু আর ড্যাশ, এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে 0, পরিবাহীর ভেতরে কিন্তু এই অপশন থাকে। তাহলে আমার এখন কি বের হলো, বিবি ইকুয়াল টু কিন্তু বেরিয়ে গেল মাইনাস অফ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু আর ডট ডিআর হয়ে গেল। এবার দেখো এই ইনফিনিটি টু আর একটু আগে করলাম এটা, তাহলে আলটিমেটলি आंसर হলো আমার বিবি ইকুয়াল টু একদম একটু করলাম তো, ইনফিনিটি টু আর পয়েন্টে আনলে যে আমার কৃতকার্যটা করতে হবে এটা, তাই তো একক আধানকে আনতে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে আমার কিউ বাই 4 পাই এপসাইলন নট। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পেলাম, যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডে অদ্ভুত ভাবে পেতাম না।
ইলেকট্রিক ফিল্ডে কিন্তু মানে ইনসাইড এনি কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ 0 ভেতরে। তাহলে আমি যে কোনো ভেতরের পয়েন্টে আর ড্যাশ পয়েন্টে কিন্তু আমি বিভব পেয়ে গেলাম সেম যেটা পৃষ্ঠে থাকবে, কি ভ্যালু পেলাম। আশা করি বোঝা গেছে ইনফিনিটি টু আর আর ড্যাশ এই জায়গাগুলো বোঝা গেছে এটা 0 কেন হলো। আবার এটার থেকে কিন্তু আবার ক্যালকুলেশনটা করতে হতো, ক্যালকুলেশন তো করাই আছে বলে আমি এটা লিখে দিলাম, ডিরেক্ট মানটা লিখে দিলাম। তার মানেটা কি বোঝা যাচ্ছে যে পৃষ্ঠ থেকে মানে একদম ভেতর থেকে ভেতরের এই সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত আমার কিন্তু বিভবের মান একদম সমান। তারপরে কিন্তু বিভব আস্তে আস্তে কমছে, আর যত বাড়ছে বিভব কমছে। তাহলে লেখচিত্র দ্বারা যদি আমি এই তিনটে কেসকে যদি প্লট করি তাহলে কেমন দেখব, একটু পাশাপাশি দুটো লেখচিত্র রাখবো তাহলে ভালো লাগবে। আগে আমি ঠিক আছে এখানে আর এখানে ই এর জন্য লেখচিত্রটা করি পরিবাহী গোলকের ক্ষেত্রে। হ্যাঁ, এটা কার জন্য লেখচিত্র করছি? পরিবাহী আহিত, অবশ্যই আহিত আধান দিতেই হবে, আহিত পরিবাহী গোলক ক্ষেত্রে ই আর আর এর লেখচিত্র কেমন ছিল? এত দূর পর্যন্ত 0 ছিল, এটা কি পৃষ্ঠ, এত দূর পর্যন্ত কিন্তু একদম 0 ছিল। ঠিক আছে, কালার দিয়ে বোঝাচ্ছি। এই জায়গায় ছিল আমাদের 0 ভ্যালু, তারপরে কিন্তু এখান থেকে আবার আস্তে আস্তে কমতে শুরু করেছিল। এই যে আমি ডটেড লাইনটা দিচ্ছি জাস্ট আমি বোঝানোর জন্য যে এটাই হলো সেই পৃষ্ঠ, এটা কানেক্ট না। এটা কি একটা কি বলেছিলাম, এটা ডিসকন্টিনিউয়াস গ্রাফ। এবার আমি বিভবের গ্রাফটা অঙ্কন করছি। ঠিক আছে, এবার বিভবের গ্রাফটা অঙ্কন করছি। এটা বি ফাংশন অফ আর। এবার কেমন, এটা প্রথমেই ভ্যালু হচ্ছে এটা, প্রথম থেকেই ভ্যালু হচ্ছে এটা। কত দূর পর্যন্ত এটা ভ্যালু হবে? যত দূর পৃষ্ঠেও যা ভ্যালু থাকবে তারপর আস্তে আস্তে ফল করে যাচ্ছে। তাহলে আশা করি ডিফারেন্সটা বুঝতে পারলে যে কি ডিফারেন্সটা আছে। ঠিক আছে, তাহলে এখানে কি এই গ্রাফটা কিচ্ছু ছিল না, কিন্তু ডট লাইনটা দিয়েছি বোঝানোর জন্য। এই আরটা কি? এই আরটা হচ্ছে আমাদের পৃষ্ঠ, ব্যাসার্ধ গোলকটা। ঠিক আছে, এটা একটা পৃষ্ঠ, আরটা হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে আর। ঠিক আছে, এই যে আমার আর পৃষ্ঠে আমার ই কত, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা করেছি, এটা হচ্ছে আমার আর। ঠিক আছে, এই ডিসটেন্সটা কতটা ডিসটেন্স আর। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিভব হচ্ছে একদম কন্টিনিউয়াস গ্রাফ, এটা হচ্ছে একদম কন্টিনিউয়াস গ্রাফ, কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্ন। বাট এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস একটা গ্রাফ, ডিসকন্টিনিউয়াস একটা গ্রাফ, এটা কিন্তু কাটা, তার মানে মাঝখানে কিন্তু ছেদ আছে, মানে কিছু মানে মাঝখানে অদ্ভুত ভাবে 0 থেকে একটা জাম্প করে একটা পয়েন্টে গেল, কোনো আমি বুঝতেই পারলাম না কেন গেল। ঠিক আছে, কেন গেল আমরা রিজন জানি, বাট গ্রাফের ক্ষেত্রে একটা পয়েন্ট এখান থেকে ডিরেক্টলি একটা জাম্প হয়ে গেছে। বাট এটার ক্ষেত্রে কি ছিল, একটা কোথাও 0 নেই, আস্তে 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 কোথায় 0 হবে? ইনফিনিটি গিয়ে 0 হবে। একমাত্র মান যদি আর ইকুয়াল টু ইনফিনিটি বসে তাহলে এর মান 0 হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স এই দুটো ইসের মধ্যে পেলাম, যে ইলেকট্রিক ফিল্ড আর বিভবের মধ্যে অবশ্যই রিলেশন আছে, খুব ভালো রিলেশন আছে। এবং এটা আমরা বলেছি যে বিভবটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একটা কিন্তু স্কেলার রিপ্রেজেন্টেশন। তো একই তো এখানে দেখতে পেলাম যে বিভব কিন্তু আরো ফান্ডামেন্টাল। কেন? আমরা কোনো ভেতরের বিন্দুতে কিন্তু একটা বিভবেরও মান পেলাম, এবার সেখান থেকে কিন্তু আমরা অনেক ক্যালকুলেশন করতে পারি। এবার ডেফিনেটলি উল্টো দিক থেকে বলতে হবে, যেহেতু ভেতরের প্রত্যেকটা পয়েন্টের বিভবের মান সমান, তার জন্য ই ডট ডিআর এর ফ্যাক্টর 0 হবে, কারণ ই 0। ঠিক আছে, যে কোনো ভাবেই 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটাই থাকছে যে বোঝার যে বিভব কিন্তু আমাদের যে কোনো ভাবে বের করতে পারি, বেসিক ডেফিনিশন থেকেও বের করতে পারি, আবার আমার ইলেকট্রিক ফিল্ড থেকেও বের করতে পারি। সাপোজ যদি ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকে তাহলে ডিভি ডিআর বা ডিভি ডিএক্স করে কিন্তু আমরা ভি ইকুয়াল টু মানে ইন্টিগ্রেশন ডিএক্স, মানে এই ইন্টিগ্রেশনটা করেই কিন্তু আমরা ভি এর মানটা পেয়ে যেতে পারি। তো যে কোনো ভাবে ক্যালকুলেশন করতে তো এই আমার সব ঋজু তার আর পরিবাহীর গোলকের জন্য কিন্তু করে দিলাম। নেক্সট আরো কিছু প্রবলেম ডেফিনেটলি আছে, আমরা যখন প্রবলেম ডিসকাস করবো বহু কিছু আছে, বেসিক
এর আমাদের বোর্ডে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয় ডাইপোলের উপর ডিপেন্ড করে। তো নেক্সট ক্লাস থাকবে আমার ডাইপোলের উপর। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিভব আর পোটেনশিয়াল এনার্জি রিলেটেড যা যা কিছু আছে সব কিন্তু ভালো করে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা।